আমাদের সংস্কৃতি কর্মীরা যখনই আমাদের দেশের কোনো দুঃসময় আসে তখনই কিন্তু সংস্কৃতি কর্মীরা এগিয়ে আসে। ৭১-এ দেখেছি, ৯০-এ দেখেছি, আমরা সম্প্রতি ২৪-এও দেখেছি সাংস্কৃতিক কর্মীরা এগিয়ে এসছেন একটা সমাজকে সুস্থ করার জন্যে। সাংস্কৃতিক কর্মীরা বেশি কিছু চায় না, সুন্দরভাবে বেঁচে থেকে সুন্দরভাবে সমাজকে কিছু দিয়ে যেতে চায়, সমাজ গঠনে কিছু কাজ করতে চায়। সেই কাজগুলো যেন আমরা সুস্থভাবে করতে পারি, সুন্দরভাবে করতে পারি, এই বিষয়টা আমরা সমাজকে যেন গঠন করতে পারি আমাদের কর্ম দিয়ে, আমাদের সংস্কৃতি কর্ম দিয়ে, সংস্কৃতির কর্মকাণ্ড দিয়ে। সেটার জন্যে আমাদের যতটুকু দরকার সামান্য কিছু পেটে যেন আমাদের খাদ্য থাকে, যেটা দিয়ে আমরা শক্তি সাহস জুগিয়ে পুরো সমাজকে সুন্দর করতে পারব। আমরা সংস্কৃতি কর্মীরা, এটা দাবি না যে আমরা সংস্কৃতি কর্মীরা দুস্থ নই, আমরা কিন্তু দুস্থ নয়, আমরা সবল, আমরা সব সময় সবল। আমরা সমাজকে গঠনের জন্যে, আমাদের দেশকে গঠনের জন্যে, আমার পরিবারকে গঠনের জন্যে, আমাকে গঠনের জন্যে আমরা সব সময় সবল। আসুন আমরা সেই সবল কাজটা করার জন্যে সংস্কৃতির যে অঙ্গগুলোকে সুন্দরভাবে বিকশিত করার জন্যে সরকারি বাজেটে পয়েন্ট না রেখে সোজাসুজি 2% দেওয়ার চেষ্টা করি। সবাইকে শুভেচ্ছা। সংস্কৃতি যখনই একটা থাবা এসে পড়ে, যখনই বিপদে এসে পড়ে সংস্কৃতি, তখন সব ক্ষেত্রেই চলচ্চিত্রও একটা ধাক্কা খায় এবং চলচ্চিত্র একটা খারাপ অবস্থায় চলে যায়। এবং তাই হয়েছে, আমাদের চলচ্চিত্র এখন একদম শূন্যের কোঠায়। চলচ্চিত্রের বলতে এখন মানুষ মুখ ফিরিয়ে নেয়। কিছু কিছু চলচ্চিত্র ইদানিং হচ্ছে, কিন্তু এগুলি একটাই মাত্র কারণ, যদি চলচ্চিত্র আপনারা যাদের জন্য বানাবেন সেই সমাজ ব্যবস্থাটাই নষ্ট হয়ে গেছে। আপনি চলচ্চিত্র যখন সংস্কৃতি যখন থমকে যায়, তখন ধর্ষণ বেড়ে যায়, তখন হত্যা বেড়ে যায়, তখন লুট বেড়ে যায়, চুরি চামারি বেড়ে যায়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজ একটা জঘন্য অবস্থায় চলে যায়। এবং সেই জঘন্য অবস্থা থেকে কোনো ভালো কিছু বের হবে না, কোনো চলচ্চিত্র ভালো বের হয় নাই, এবং চলচ্চিত্র একটা খারাপ জায়গায় গেছে। তো সংস্কৃতিটা হচ্ছে মানুষের মনের মধ্যে আগে চাষ করতে হবে। আমরা সবাই সংস্কৃতি নিয়ে 2% দাবি তুললাম, টাকা নিলাম, অমুক দিলাম, নিয়ে আমরা নিজেরাই পকেটে ভরে খেয়ে ফেললাম, সংস্কৃতির কোনো উন্নতি হলো না। সুতরাং আজকে আমি যেটা করেছি, শাহ আলম সাহেবের সাথে অনেকদিন ধরে ঘুরে টুরে, যে উনি একজন নিষ্ঠাবান লোক, উনি একজন সততার লোক। উনি পিঠা উৎসবে করেছি ওনার সাথে, দেখেছি সে সব জায়গায় উনি নিজে অক্লান্ত পরিশ্রম করে সব জায়গাটা কাজটা করেন। তো উনি যখন এটা হাত দিয়েছেন, এই 2% আমাদের চলচ্চিত্রের, আমাদের শিল্প সংস্কৃতির জন্য বাজেট রাখার জন্য, জাতীয় বাজেটে দেওয়ার জন্যে, চলচ্চিত্র উন্নয়নের, সংস্কৃতি উন্নয়নের জন্য, বিকাশের জন্যে, সেটা আমি সম্পূর্ণরূপে সাপোর্ট করি এবং একমত তার সাথে। এবং আমি আশা করি এটা আমরা সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারবো, আপনারা যদি সবাই এক থাকেন। 1991 সালের 30শে ডিসেম্বর একটি নাট্যোৎসব উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি এখন প্রয়াত, তার স্মৃতির প্রতি সম্মান জানাই। ওনার কাছে বাংলাদেশের নাটকের শিল্পীরা 1 মাস 7 দিন ব্যাপী একটি বাংলা জাতীয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দাবি করেছিলেন যে আমরা একটি জাতীয় নাট্যমঞ্চ চাই না। তিনি বলেছিলেন এবং তিনি সেটি রক্ষা করেছেন। তার সরকারের সময় 1995 সালে জাতীয় নাট্যশালার ভবনটির কাজ শুরু হয়েছিল, এবং পাশাপাশি নৃত্যকলা এবং চারুকলাটা এটা ছিল আপনার আগারগাঁয়ে। সেখান থেকে পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের সময় এটি এখানে আনা হয়, সেটি অন্য বিষয়। আমি বলছি যে এই ভবনগুলো সবই তখনকার বেগম খালেদা জিয়া সরকারের। 1991 সালে এই চিন্তা করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এখানে যেটি সবচেয়ে সম্মানের, আমরা শিল্পীদের যারা সিনিয়র এবং সারা জীবন কাজ করবার স্বীকৃতি হচ্ছে 21শে পদক অথবা স্বাধীনতা পুরস্কার, সেটিও তখন প্রবর্তিত হয়েছিল। আমরা দাবি করেছিলাম এই মিলনায়তনগুলোর ভাড়া ছিল, যেমন বড় হলের ভাড়া ছিল 9,200 টাকা। আমরা দাবি করেছিলাম যে সরকারের কাছে এটি 5,000 করে দেওয়া হোক। সেই 5,000 টাকা ভাড়া সেই সরকার করে দিয়েছিল, আমরা আজও সেটা উপভোগ করি। সেজন্য নাটকের মানুষ হিসাবে যতদিন
মনে পড়বে, কৃতজ্ঞতা প্রকাশ করব। আমাদের এক্সপেরিমেন্টাল হলের ভাড়া ছিল 4,600, সেটি কমিয়ে 3,450, ভ্যাট 450, 3,000 টাকা ভাড়া, এবং এই যে স্টুডিও থিয়েটার হলের ভাড়া 2,000 টাকা। এই যে এই প্রণোদনাগুলো কিন্তু ঢাকার শিল্পাঙ্গনকে এক ধরনের গতিশীল করেছে এবং শিল্পকলা ঘিরে অনেক আয়োজন হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সারা দেশে সেটা ঘটেনি। আমাদের জেলা পর্যায়ের হলগুলোর ভাড়া 15,000, 12,000, যে জন্য সাংস্কৃতিক সংগঠনগুলো বিকাশ করছে না। শিল্পীরা আসলেই অনেক বেশি কিছু চাই না। আমরা একটা মানবিক, আলোকিত, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেখানে মানুষের মর্যাদা থাকবে, মানুষ মাথা উঁচু করে হাঁটবে, এটাই তার দেশ, তার রাজত্ব বিশ্বাস করে প্রতিটি নাগরিক। সেই রকম একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, এবং আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে আপনি জানি অনেক ব্যস্ত, তবুও শিল্প সংস্কৃতিকে একটু গুরুত্ব দিয়ে আপনি যদি মনে করেন আমাদের সঙ্গে বসবেন, আমরা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আমরা আহ্বান জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যে তিনি যদি কখনো সময় দেন, আমরা ওনার সঙ্গে গিয়ে আমাদের সকল সংকটের কথা আলোচনা করতে পারি, সম্ভাবনার কথা ওনাকে বলতে পারি। শিল্পী কবিদের কিন্তু ধনী হওয়া বা খুব ধনাঢ্য জীবনযাপন করার কোনো আগ্রহ থাকে না। তারা কি চায়? শুধু তাদের শিল্পের বিকাশটুকু চায়। তারা চায় তাদের যে শিল্প, কবিতাও শিল্প, নৃত্যও শিল্প, তাদের যে হৃদয়ের যে সুর, হৃদয়ের যে আবেগ, যে প্রেম, সেটা মানুষের কাছে, প্রকৃতির কাছে ছড়িয়ে দেওয়ার সুযোগটুকু, আর তো কিছু না। তো সেইটুকুর জন্য যে বরাদ্দ কথা আমরা জানাচ্ছি, এই বরাদ্দটুকু হলেই তো আমাদের চলে। এবং কখনো দেখা যায়নি যে আমার পাশে একজন বরেণ্য শিল্পী বসে আছেন, সারাটা জীবন তিনি শিল্পের সাধনা, শিল্পের সেবা করে এসেছেন, কখনোই আমি দেখলাম না উনি বললেন যে আমার একটা অত দামি গাড়ি নাই কেন, তেমন নাই কেন, আমার কত দেওয়া হয় না কেন। কাজে শিল্পীরা কখনোই যে কোনো ধরনের শিল্পী হলেই হয়, যে কোনো শিল্পের সাথে জড়িত যে থাকে, তারা কখনো ধনাঢ্য হওয়ার জন্য, এই যে আমাদের 2% দাবি, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের স্বার্থে না, ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য না, এটুকু শুধু এই জন্যই যে শিল্পের বিকাশের জন্য, শিল্পের প্রতি ভালোবাসার জন্য। শিল্প হচ্ছে মানুষের মানবিক আচরণ প্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, সেইটুকুই যেন আমরা সুযোগটা পাই, এই আমাদের দাবি। আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের এই বিষয়ে সাংবাদিক ভাইরা সহযোগিতা করবেন। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারাও চোখ কান খোলা রাখবেন এই বিষয়টিকে। এই যে দাবিটা আমরা তুলেছিলাম যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নাচ, গান, নাটকের শিক্ষক নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সে কাজটি শুরু হয়েছিল, কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। এই বাধাগ্রস্ত হওয়ার পর এটা আবার নতুন করে চালু হয়নি, এটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা যদি থেমে যাই যে এটা বন্ধ হয়ে গেছে, তাহলে সেই গোষ্ঠীটা আরও সুযোগ পাবে। কাজে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, তা না হলে ওই গোষ্ঠীটাকে, ওই শক্তিটাকে প্রতিহত করা সম্ভব হবে না। আপনারাই হচ্ছেন শক্তি, যারা আমাদের এই দাবিটিকে বাংলাদেশের মানুষের কাছে, আমরা যাদের কাছে পৌঁছতে চাই তাদের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র হাতিয়ার।